আমরা সমাবেশের মধ্য দিয়ে জানান দিতে চাই যে এই পরিস্থিতির জন্য তাহলে আবার যে ভাতা কাটবে না তার নিশ্চয়তা কি? বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গাতে পদযাত্রা চলছে, এই সমস্ত স্থানীয় শুধু টেটের উত্তীর্ণ কিছু একটা অংশ পেয়েছে, বাকিগুলো কোথায় যাবে? এগুলি আউটসোর্সিং এর নামে আজকে ঠিকাদার, কালকে সেই ঠিকাদার, কোথাও কোথাও আউটসোর্সিং এর নামে 2-4-5 জন 10 জন 50 জন 100 জন চাকরি দিয়েছে। কিন্তু তারা যেটা বলছে হাজার হাজার চাকরি দিয়েছে, কোথায়? নামগুলো দিক না, সংখ্যাটা বলে হবে, নামটা প্রকাশ করুক, কারা কোন এলাকা কোথায় চাকরি পেয়েছে, কোন ডিপার্টমেন্টে, এগুলো প্রকাশ করুক, কোন সেক্টরে। এখন ব্যাংক থেকে কিছু লোন নিয়ে যদি তাদের উপরে দিয়েছে, সব হয়ে গেছে ব্যাংক থেকে লোন নিয়ে, বা কিছু সেলফ হেল্প গ্রুপকে দিয়েছে সামান্য কিছু অর্থ, কিন্তু যেইভাবে অ্যানাউন্সমেন্ট করছে, যেভাবে ভাগদৌড় পিটাচ্ছেন, ঘটনা কিন্তু তা না, ঘটনাটা কিন্তু তা না। সেখানে গিয়ে সেলফ হেল্প গ্রুপের সেখানে গিয়ে তারা প্রচুর অর্থ খরচ করেছে বলছে, আমরা চাই দিই পাঠ তারা, কিন্তু সেখানে গিয়ে কত পরিবার পেয়েছে এটা দেখতে হবে তো, সংখ্যা তো বলতে হচ্ছে না। আর শুধু কিছু সংখ্যা দিয়ে দিচ্ছে যেগুলি নিজেদের তৈরি করে দিয়ে দিবে, বাস্তব অভিজ্ঞতাটা কি? চা কাজ যদি পেয়ে থাকে প্রতিদিন আগরতলা শহর অবস্থাটা দেখুন না, এমন দিন বাদ আছে যে যুবকরা রাস্তায় নামছে না, 10,323 থেকে শুরু করে এরা তো আর বেকার, সমস্ত অংশে বেকার আজকে রাস্তায় নেমেছেন। কেন নেমেছেন? যা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথম দফায় 50,000 লোককে চাকরি দিবেন, সমস্ত খালি পদ পূরণ করবেন, নতুন পদ সৃষ্টি করবেন, ঘরে ঘরে কর্মসংস্থানের সুযোগ তৈরি করবেন, কোথায় সেই প্রতিশ্রুতি? কোন জায়গায় কার্যকরী করেছেন বলুক না। সারা দেশে তো ছাঁটাই করছে, কর্মচ্যুতি করছে, এখনো তো কর্মচ্যুতি হয়েছে। এর মধ্যেও তো রাজ্য সরকারের কাজ করতেন, স্কিমে কাজ করতেন, অনেকেরই ছাঁটাই করে দিয়েছেন, কাজ খেয়ে দিয়েছেন, তাদেরকে কাজ দেয়নি, এরকম তো চলছে। শুনছিলেন তো ওএনজিসির অবস্থাটা কি? ওএনজিসি এখানে জিওলজিক্যাল সার্ভে যারা করছে, এখানে কয়েক শত শ্রমিক কাজ পেতেন প্রতি বছর, এখন তো ঢুকতেই দিচ্ছে না, তোলাবাজির আশঙ্কা তারা রাজ্য ছেড়ে পালাচ্ছেন, এই পরিস্থিতি ওএনজিসি। আচ্ছা, আপনাদের সমাবেশ নির্মাণ শ্রমিক, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, যোগালি, মাটি কাটা শ্রমিক, ব্রিকফিল্ডের ওয়ার্কার, ইট যত ব্যবহার হবে কাজ তত বাড়বে। এবছর একটা ভালো সংখ্যক ব্রিকফিল্ড বন্ধ করে রেখেছে, ইটের বিক্রি নেই, এবং নির্মাণ শ্রমিকরা সেখানে কাজ পায় না, কাজের জন্য হন্য হয়ে ঘুরছেন, মজুরি কমে গেছে। আগে যে মজুরিটা পেতেন বামফ্রন্ট সরকারের সময়, মজুরি কমে গেছে, একটা শ্রমের বেকার শ্রমের বাজার তৈরি করছে। পরিবহনের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে একটা ভালো সংখ্যক অটোরিকশা, ছোট পরিবহন, বাস গাড়ি বন্ধ হয়ে গেছে, তাদের পোষায় না, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, যাত্রী ভাড়া যাত্রী কমে গেছে, কারণ মানুষের আয় উপার্জন না থাকাতে যাত্রী কমে গেছে, এবং এই কারণে পেট্রোল ডিজেলের দামটাও বাড়ছে, তাদের পোষায় না বলে একটা ভালো অংশের গাড়ি বন্ধ করে দিয়েছেন। এখানেও পরিবহন শ্রমিকদের কর্মচ্যুতি ঘটেছে। তৃতীয় এবং এই সেক্টরটা বড় সেক্টর, প্রায় 3 লক্ষ মতো ওয়ার্কার এখানে কাজ করে এখানে। তারপরে তৃতীয় একটা সেক্টর যেটা লক্ষ্য করা গেছে, যেটা বাগিচা, আমাদের রাবার শিল্পগুলো ঢুকছে, রাবারের দাম পাচ্ছে না, সেখানেও গিয়ে যেই শ্রমিকরা কাজ পেতেন তাদের সংখ্যা কমেছে। ওইদিকে যদি আমরা তাকাই, চা বাগান কি করে বলেন 176 টাকা, সেটা 2017 সালের 1 ডিসেম্বর বামফ্রন্ট সরকার ঘোষণা করে গেছে, এটা কাল বাংলা করে তারপরে গিয়ে গত এপ্রিল মাসে ঘোষণা করেছে এটা কার্যকরী করা, গত এপ্রিলে, তাও কোর্টের নির্দেশে, এবং এটাও এখন অধিকাংশ বাগানে পায়নি, কিন্তু সারা রাজ্য চষে বেরিয়ে বলছেন 176 টাকা মজুরি করে দিয়েছেন, পেয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি বলছেন। আমার প্রশ্ন হলো 2017 থেকে 2022 পর্যন্ত বকেয়া মজুরি তো খবরই নেই। শ্রমিকদের জন্য নাকি তারা অনেক কিছু করেছেন। রেগার কাজ আপনারা জানেন, শ্রমজীবী যারা গরিব মানুষ বাম সরকারের সময় 80 থেকে 95 দিন কাজ পেতেন, এখন তারা 25 থেকে 30 দিন এভারেজে কাজ পায়, তাও মজুরি যেটা ঘোষিত তা পায়নি, 340 টাকা দেয়নি, 200 দিন তো দূরের কথা, 30 থেকে 35 দিনের বেশি কাজ পায় না। কিন্তু যারা বিজেপি সর্দার বা বাইক বাহিনী, এখন ওয়েবসাইট ঘাটলে সেটা বেরিয়ে আসছে নেট থেকে, যে এরা কিন্তু অনেকে 100 ম্যান্ডেজে কাজ করে নিয়েছে, ফুল মজুরি পেয়ে গেছে কাজ না করে, এমনটা চলছে। টুয়েবের ক্ষেত্রে সেই শহর এলাকায় কোনো কাজ নেই, এবং কনস্ট্রাকশন ওয়ার্কার যারা, তাদের এখন নতুন কোনো অ্যাকচুয়ালি এই সরকার ক্ষমতা আসার পর নতুন কোনো পরিকাঠামো তৈরি করার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, এবং কোনো অর্থ আদায় করেছে বা সে অর্থের বিনিময়ে কাজ শুরু হয়েছে আমাদের নজর। একজন নেতৃস্থানীয় লোক, তিনি তার যে
হোয়াটসঅ্যাপ মেসেজ, এই যা দেখুন, বিজেপির সেখানে প্রধানমন্ত্রীর সেখানে ছবি আছে, সেখানে সুশাসনের কথা বলা আছে। তিনি কি বলছেন, দাদা কুমারঘাটে এসে দেখে যান কি অবস্থা। তাদের কোনো নেতাকে বলছেন, নেতারা মানুষের কাছ থেকে টাকা খেয়ে ঘর দিতেছে, আমরা মানুষের বাড়িতে গেলে মানুষ আমাদেরকে গালাগাল করে, বেশি কিছু বললে আমাদের নেতারা আমাদেরকে মারতে আসে, আপনি বলুন কি করব। তারপর বলছেন, গুজরাটে আমাদের জয় হয়েছে, কিন্তু হিমাচলে কেন আমাদের হারতে হলো, ত্রিপুরায় কি আপনাদের জন্য হারতে হবে। অর্থাৎ তিনি হয়তো বিজেপির মাঝারি স্তরের নেতা, তিনি উপরের স্তরের নেতাদের কাছে বলছেন। এইরকমভাবে প্রতিদিন বিজেপির মানুষের মনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে যে তারা তাদের মনের মধ্যেই সেখানে প্রশ্ন তৈরি হচ্ছে। এবং আমরা লক্ষ্য করছি যে আমি ভিডিওগুলো দেখিয়েছি আপনাদের, যে কেউ চাইলে পরে যে তাদের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে যে কিভাবে লুটপাট হচ্ছে, আমরা আমাদের সেখানে কর্মীরাও সেখানে এই লুটপাটের সাহায্য সহযোগিতা পাচ্ছি না। এই অবস্থায় দাঁড়িয়ে শ্রমজীবী মানুষদের সামগ্রিক কীভাবে শিল্পের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে ক্ষতি হচ্ছে এ সম্পর্কিত বিষয়ে আমাদের রাজ্য সভাপতি আছেন, তিনি আপনাদের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম এজন্যে যে সারা ত্রিপুরা রাজ্য আজকে শ্রমজীবী মানুষ, সাধারণ গরিব অংশের মানুষের উপর এই রাজ্যের বিজেপি সরকার, বিজেপি দল এবং বিএমএস যে কোটি কোটি টাকার তোলাবাজি চালাচ্ছে এবং ধাপ্পাবাজি চালাচ্ছে, শ্রমজীবী মানুষের শ্রমক্ষেত্রে যেভাবে আঘাত নামিয়ে এনেছে, মানুষের সর্বনাশ যেভাবে করছে, ত্রিপুরাটাকে অতলে তলিয়ে দেবার জন্যে যে ষড়যন্ত্র আজকে বিজেপি কেন্দ্র থেকে এবং রাজ্য থেকে করছে ত্রিপুরার মানুষের সর্বনাশের জন্যে, এ বিষয়গুলো কিছুটা আলোকপাত করবার জন্য আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম। আপনারা জানেন, এই বিজেপি সরকার আসার পর ওরা বলার চেষ্টা করেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী, তিনি বিভিন্ন জায়গায় একথা বলার চেষ্টা করছেন যে আগেকার যে সরকার ত্রিপুরা রাজ্যে ছিল তাদের সময়ে শ্রমজীবী মানুষের যে সর্ববৃহৎ সংগঠন CITU তাদের দিক থেকে এবং বামপন্থী মনোভাবাপন্ন মানুষের দিক থেকে শুধু মানুষের কাছ থেকে লুটপাট করার কাজটাই নাকি ছিল। বর্তমান মুখ্যমন্ত্রী এভাবে বিকৃতভাবে বিষয়গুলো তুলে ধরবার চেষ্টা করছেন। আমরা বলবো, এটা তীব্রভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এটা সম্পূর্ণ অসত্য কথা তিনি জনগণের কাছে তুলে ধরবার চেষ্টা করছেন। বরঞ্চ আমরা বলবো, এই সরকার আসার পর গোটা রাজ্যটা এখন চলছে লুটপাটের উপর। এমন কোনো জায়গা নেই যে জায়গাতে লুটপাট হচ্ছে না। যেমন ONGCতে শ্রমিকরা কাজ করছেন, এই শ্রমিকদের ড্রাইভার যারা আছেন, বিভিন্ন প্রাইভেট সংস্থাগুলো সেখানে গাড়ি দেয়, ড্রাইভার যারা আছেন তারা 21 থেকে 22,000 টাকা ONGC থেকে পান। কিন্তু তাদের ATM কার্ডটা, তাদের টাকা ব্যাংকে জমা হয়, ATM কার্ডটা যারা শাসক গোষ্ঠীর বা শাসক দলের সমর্থক, সরকারের সমর্থক, তারা তাদের ATM কার্ড রেখে দিচ্ছে এবং 22,000-এর মধ্যে শ্রমিকরা 12,000 টাকার বেশি পাচ্ছে না, 8-10,000 টাকা লুট করে নিয়ে যাচ্ছে। ঠিক একইভাবে যারা যে কোনো ঠিকা কাজ এখানে অংশগ্রহণ করছেন তাদের কাছ থেকে মিনিমাম 10% টাকা তারা কেটে নিচ্ছে। আপনারা জানেন যে আমাদের মাটির নিচে গ্যাস পাবার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় পরীক্ষা নিরীক্ষা হতো, সার্ভে টিম পরীক্ষা নিরীক্ষা করতো। এই সার্ভে টিম আগে আসলে পর আমাদের রাজ্যে প্রায় 1,000-1,500 মানুষ কাজের সংস্থান হতো। আজকে সার্ভে টিম আসলে পর তাদের কাছে কেউ 50 লাখ দাবি করছে, কেউ 1 কোটি টাকা দাবি করছে। এই সার্ভে টিমগুলো সব ত্রিপুরা থেকে পালিয়ে গেছে। তার জন্যে আমাদের ত্রিপুরা রাজ্যে গ্যাসের যে আরও সম্ভাবনা আছে, এই সমস্ত সম্ভাবনাগুলো সমস্ত কিছু এই বিজেপি নেতৃত্বাধীন সরকার এবং তাদের সহযোগী যে সংগঠনগুলো আছে তারা সর্বনাশ। প্রতি টনে 3,000 টাকা করে দিতে হয়। কয়লার যে গাড়ি আসছে, সেই কয়লার গাড়িতে প্রতি গাড়িতে 500 টাকা করে দিতে হয়। আমাদের যে স্টোন চিপস আছে, এই স্টোন চিপসে আবার নিজেদের পারিবারিক সমস্যা। স্টোন চিপসের জন্য আপনারা জানেন যে আমাদের এখানকার একজন জ্যাঠামশাই আছেন, সেই জ্যাঠামশাই 300 টাকা রেট ঠিক করে দিয়েছিলেন বর্ডার এলাকায়।
তো জ্যাঠামশাই থেকে আবার নতুন প্রজন্ম যারা বেরিয়ে এসছে, ভাতিজা না, ভ্রাতুষ্পুত্র, তো সেখানে তিনি এসে বললেন যে 700 টাকা হবে রেট এখন। সেখানে স্টোন চিপসের জন্য 700 টাকা রেট হবে। সেখানে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো সিরিয়াল মেনটেন হচ্ছে না। যার যেরকম পছন্দ, যে যত বেশি টাকা দিতে পারছে, 150 মতো গাড়ি সেখানে কাজ করছে। এই সবগুলোতে কোনো রকম সিরিয়াল মেনটেন করা হচ্ছে না। আপনারা যদি যান জিরানি এলাকায়, সেখানে রেল গাড়ি থেকে মালপত্র নামে। এই রেলগাড়ি থেকে যে মালপত্র নামে, এই মালপত্রে প্রায় 1500 গাড়ি সেখানে আছে। এই 1500 গাড়িতে মাল প্রতিদিন সেখানে পরিবাহিত হয় ট্রেনে করে আসলে। পার ট্রাকে 5000 টাকা করে দিতে হয়। এই যে পাথর স্টোন যেগুলো আছে, এই স্টোনগুলো বহন যে গাড়িগুলো করে, তার জন্য তুলা হিসেবে প্রতি গাড়িতে 5000 দিতে হয় পার মান্থ। তাতে 1500-এর মতো গাড়ি, 1500-এর মতো গাড়ি প্রতি মাসে 75 লক্ষ টাকা সেখানে তুলা আদায় করা হচ্ছে। এটা শুধু স্টোনের ক্ষেত্রে হিসাব বলছি আমি। শুধু তো স্টোন আসে না আমাদের ত্রিপুরা রাজ্যে রেলে করে, তেল থেকে আরম্ভ করে আমাদের নিত্য প্রয়োজনীয় বহু সামগ্রী ত্রিপুরা রাজ্যে আসছে। এই সমস্ত কিছুতে তুলা না দিলে পর সেখানে চলছে না। আমাদের যারা শ্রমিকরা আছেন, এই যে ধরুন বটতলাতে, এই শ্রমিকরা গাড়ি যদি সিন্ডিকেটে ঢোকাতে হয়, 1000 টাকা না দিলে পর গাড়ি ঢুকে না। আমাদের এই সিন্ডিকেটের গাড়ি যারা চালান বা সেখানে একসাথে মিলেমিশে সেখানে সবাই যারা গাড়ি চালান, সেখানে প্রতিদিন পার্কিং ফি তাদের এই বটতলার নিচে 10 টাকা করে দিতে হয়, অর্থাৎ মাসে সেখানে 300 টাকা না দিলে পর তাদের চলে না। আমাদের এখানে একটা টিআরটিসি স্ট্যান্ড আছে, সেটা সরকারি জায়গা, মানে সরকার নিয়ন্ত্রিত জায়গা। আগে আমাদের রাজ্যে যারা মানে শীতবস্ত্র বিক্রি করবার জন্য ভুটান থেকে বা এরকম বিভিন্ন এলাকা থেকে আসতেন শীতকালে, তাদের জন্য তো টাকা দিতে হতো না তাদেরকে। আজকে আমরা তথাকথিত শ্রমিক দরদি সেজে বিএমএস এর হয়ে কাজ করেন বা বিজেপির হয়ে কাজ করেন নেতারা, তারাই ভুটানি যারা গরিব মানুষ, কোনোভাবে তারা অন্নবস্ত্রের ব্যবস্থা করেন, এগুলো বিক্রি করে, তাদের কাছ থেকে টিআরটিসির জায়গা, এই জায়গা তাদেরকে বসার ব্যবস্থা করে দিয়ে 3 লক্ষ টাকা সেখান থেকে তোলা আদায় করে নেওয়া হয়েছে। ওএনজিসির পাশে একজন ভদ্রলোক সেখানে বাড়ি করবেন। ভদ্রলোককে বলা হয়েছে, খুব সংকেতপূর্ণ কথা, ভদ্রলোককে বলা হয়েছে যে বাড়ি করতে গেলে পর 2 লক্ষ টাকা না দিলে পর বাড়ি করতে পারবেন না। এখন এই ভদ্রলোক বাড়ি করাটা বন্ধ রেখেছে, আবার তাকে সতর্ক করে দেওয়া হয়েছে, যা করবেন মার্চ মাসের আগে দিয়ে দেবেন, কারণ বিজেপির ওরা বুঝতে পারছে মার্চের পরে আর ত্রিপুরা রাজ্যে থাকবে না। বিজেপির ওরা এটা পরিষ্কার বুঝতে পারছে, তার জন্য বলছে 2 লক্ষ টাকা যে আপনি দেবেন, এটা মার্চ মাসের মধ্যে দিয়ে দেবেন। তাদের তুলা আদায়ের সীমানা তো পরিসীমা নেই। বিএমএস এর ওরা প্রত্যেকের কাছ থেকে 2000 টাকা 2021 সালে সংগ্রহ করেছে। আবার সম্প্রতি ওরা দিল্লি যাবে বলে বিএমএস এর কি কর্মসূচি, তার জন্য প্রত্যেক কর্মচারী থেকে ওএনজিসির 500 টাকা করে বিএমএস এর লোকজন সেখানে সংগ্রহ করেছে। এমনিভাবে আমরা যদি দেখি যে ত্রিপুরার একেবারে দক্ষিণ থেকে উত্তর সর্বত্রই আজকে ত্রিপুরা রাজ্যে একটা লুটপাটের রাজত্ব আমাদের এই ত্রিপুরায় চলছে। যেমন বিলোনিয়াতে গত কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম, এবং এটা আপনাদের প্রেসে এসছে, খবরটা প্রেসে এসছে, কি যে এমএলএ ওখানকার 5 লক্ষ টাকা, শাসক দলের বিধায়ক 5 লক্ষ টাকা সেখানে দাবি করেছেন, নিয়েছেন একজন গভর্নমেন্ট অ্যাডভোকেট থেকে। বিজেপি দলের তিনি সমর্থক, নাহলে গভর্নমেন্ট অ্যাডভোকেট হতে পারেন না এপিপি বিলোনিয়া কোর্টের। এবং আপনাদের প্রেসের কাছে তিনি প্রকাশ্যে বলেছেন, সম্ভবত মাননীয় প্রভাত দত্ত মহাশয়, তিনি প্রেসের কাছে বলেছেন যে আমার কাছ থেকে বিজেপির বিধায়ক 5 লক্ষ টাকা নিয়েছেন, কিন্তু তিনি এখনো ফেরত দিচ্ছেন না। আমি বলেছি দেওয়ার জন্যে, মানে লুট কীরকম চলছে, টাকা নিলে টাকা ফেরত দেওয়াটা প্রয়োজন, এটা মনে করেন না। আপনারা দেখেছেন যে এই বিলোনিয়াতেই এরকম ঘটনা ঘটেছে, এটা গত 3 দিন আগের ঘটনা আমি বলছি, যে টেটে একজন বিলোনিয়ার মেয়ে তিনি কাজ পেয়েছেন সাবরুমের একটু প্রত্যন্ত এলাকায়, কিন্তু ওনার পরিবারে বিভিন্ন সমস্যা আছে সেখানে গিয়ে কাজ করা। তো তার জন্যে তিনি কর্তৃপক্ষের কাছে সেখানে বলেছিলেন যে আমার সেখানে যদি একটু বিলোনিয়ারই যে কোনো জায়গায় সুবিধাজনক জায়গায় সেখানে দেওয়া হয় তাহলে আমার পক্ষে সুবিধা হয়। কিন্তু তার জন্য তার কাছে স্রেফ মডিফিকেশনের জন্য তার কাছে 1.5 লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে। 1.5 লক্ষ টাকা ডিমান্ড করা হয়েছে। আপনারা সবাই জানেন, এটাও প্রেসে এসছে যে গত কিছুদিন আগে আমাদের শাসক দলের বিধায়ক এবং মন্ত্রীর মধ্যে একটা লড়াই হয়েছিল। কিরকম লড়াই? এটাও বিলোনিয়ার ঘটনা,
যে বিলোনিয়াতে একজন প্রফেসরের ট্রান্সফারকে কেন্দ্র করে, একজন অধ্যাপকের ট্রান্সফারকে কেন্দ্র করে সেখানে ওখানকার যিনি শাসক দলের বিধায়ক তিনি মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেছিলেন যে মন্ত্রী সেখানে এই ট্রান্সফারের ক্ষেত্রে লেনদেনের সাথে যুক্ত আছেন। পরবর্তী সময় আবার মন্ত্রী ওই বিধায়কের সম্পর্কে অভিযোগ এনেছেন। প্রথম অভিযোগ আনলেন বিধায়ক, পরবর্তী সময় মন্ত্রী বিধায়কের সামনে অভিযোগ এনেছেন। আবার যেহেতু শাসক দলেরই দুজন মন্ত্রী এবং বিধায়ক, তারা 3 দিন পরে বিষয়টা সেখানে মোটামুটি নিজেরা সেখানে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসছেন। আপনারা জানেন যে আমাদের এই পশ্চিম জেলা থেকে উত্তর দিকে গেলে পর এখানে একজন মন্ত্রী সম্প্রতি ওই এলাকায় আপনারা খোঁজ নিয়ে নেবেন যে 10 থেকে 12 কোটি টাকার একটা রাস্তার কাজ হচ্ছে। সেখান থেকে যতটুকু আমাদের কাছে খবর যে প্রায় 1 কোটি টাকা শুধুমাত্র মন্ত্রী নিয়েছেন, তার বিনিময়ে 1 কোটি টাকা। এরকমভাবে সারা ত্রিপুরা রাজ্য আজকে কি দক্ষিণে যান কি উত্তরে যান, শ্রমজীবী মানুষ থেকে সাধারণ মানুষ থেকে শুধু লুটপাট চলছে, কোটি কোটি টাকা লুটপাট চলছে। এবং এই লুটপাটের সাথে সরকারের লোকেরা যুক্ত আছে, শাসক দলের লোকেরা যুক্ত আছে এবং তাদের শ্রমিক সংগঠনের লোকেরা CITUর নামে অভিযোগ আনে কি CITU নাকি চাঁদা সংগ্রহ করে। আর বাবা, চাঁদা তো আমরা 10 থেকে 20 টাকা সংগ্রহ করি সারা বছরে। আর ওরা কি করে, ওরা ধরুন অটোরিকশা শ্রমিক থেকে 170 টাকা সংগ্রহ করে। 170 টাকা যে সংগ্রহ করে এটা সারা ত্রিপুরা রাজ্যে কারো কাছ থেকে 150 টাকা সংগ্রহ করার পর কোনো রসিদও দেয় না, কোনো রসিদ দেয় না। এটা সম্পূর্ণটাই তারা নিজেরা নিয়ে যায়। যেমন সাবরুম থেকে খবর পাওয়া গেল 50 জন কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে সেখানে টাকা নেওয়া হয়েছে। এই টাকা নেওয়ার পর কোনো রসিদ দেওয়া হয়নি। রসিদ কথায় জিজ্ঞেস করার পর তারা সেখানে রাগ করেছে এবং শ্রমিকরা এখন রাগে ক্ষোভে ফুসছে, এরকমভাবে টাকা নিয়ে আমাদের কোনো রসিদও দেওয়া হলো না। তা আমি কথাগুলো বললাম এ কারণে যে ত্রিপুরা রাজ্যে আজকে বিজেপি সরকার মানে লুটপাটের সরকার, ধাপ্পাবাজির সরকার। এবং এই সরকারটা শ্রমজীবী মানুষের কোনো সমস্যার সমাধান এই সময়ের মধ্যে করতে পারেনি, বরঞ্চ আমাদের ত্রিপুরা রাজ্যের সর্বনাশ ওরা করে দিয়ে যাচ্ছে। ওরা জানে আর খুব বেশি দিন সরকারে নেই। তাহলে শেষ মুহূর্তে আপনারা খুব ইঙ্গিতপূর্ণ কথা আমি বলেছি যে এলাকায় আমাদের শহরের দক্ষিণ এলাকায় যে মার্চ মাসের মধ্যে টাকা দিয়ে দিতে বলেছে, খুব ইঙ্গিতপূর্ণ কথা। ওরা বুঝতে পারছে যে সরকার আসবে না। আমার কাছে এখানে এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলোর ক্ষেত্রে অসংখ্য ভিডিও আমাদের কাছে আছে, বিজেপির লোকেরা বলছে। টেলিফোনিক এই যে আমার কাছে আছে, আপনারা প্রয়োজনে নিয়ে যেতে পারেন। এটা কয়েকদিনের আমার কাছে ভিডিও আছে। সেখানে টেলিফোনিক কথা বলছে, বিজেপির এক নেতা আরেকজনের সাথে কথা বলছে যে রেশন সুপ নেওয়ার ক্ষেত্রে 2 লক্ষ টাকা অমুকে বলছে যে 2 লক্ষ টাকা সে দিতে পারবে না, সে আমাদের বিজেপির পৃষ্ঠা প্রমুখ ছিল, তার মা আমাদের মহিলা মোর্চার নেত্রী, 2 লক্ষ টাকা থেকে একটু কমানো যায় কিনা, সেখানে দর কষাকষি করছে। এই যে সমস্ত ভিডিওগুলো আমার কাছে আছে, আপনারা প্রয়োজনে নিয়ে যেতে পারবেন। যেমন আজকেই আমি একটা